নির্বাচন কমিশনের অধিকারই নেই নাগরিকত্ব ঠিক করার। যে এসআইআর নিয়ে কথা হচ্ছে, এসআইআর প্রচণ্ড সাংবিধানিক প্রসেস। আমার অত সংবিধান বা আইন সম্পর্কে জ্ঞান নেই। আমি শুধু যতটুকু জানি 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 21 নম্বর ধারায় 3টে উপধারা আছে, সেখানে কোথাও এসআইআরটা উল্লেখ আছে বলে আমি জানি না। এতই যদি শখ ছিল করতে পারতেন 2 বছর ধরে, কে আটকে ছিল? এই বাংলার মাটিটা নেতাজি সুভাষ বোসের মাটি, চিত্তরঞ্জন দাসের মাটি। তারা জানে কখন কোন সময় তাদেরকে কি চোখ দেখাতে হয়। ওবেইং ল ইজ নট অলওয়েজ অ্যাবাউট দ্য ওবেইং মোরালিটি, ইট ইজ ওবেইং পাওয়ার। এটা জুলিয়াস সিজারের একটা বক্তব্য, মানে কোটেশন। কার জন্যে প্রযোজ্য? প্রযোজ্য হচ্ছে ভারতের জাতীয় নির্বাচন কমিশনের জন্য। কেন বললাম? যখন আমরা আলোচনা শুরু করি তার আগে বাইরে আলোচনা হচ্ছিল আমাদের, সেখানে বলা হচ্ছিল যে তথ্য বেশি হলে, তথ্য নির্ভরতা বাড়লে সেই বক্তব্যে নাকি প্রাণ থাকে না। তো সেই বক্তব্যকে প্রাণবন্ত করতে ন্যারেটিভ মানুষ শুনতে চায়, পুরোটাই ন্যারেটিভ। আজকের যে আলোচনা সেটা তথ্যগুলো আগের বক্তারা দিয়েছেন, আমি সেইগুলো দিয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না। কিন্তু বক্তব্য হচ্ছে এসআইআর নিয়ে প্রথম থেকেই সকলে বললেন যে না, এসআইআর তো কোনো সমস্যার বিষয় নয়, এসআইআর একদম সংবিধান স্বীকৃত হওয়াই উচিত। সঞ্চালকও বললেন হ্যাঁ, হওয়াই উচিত। এই যে সংবিধান, এই সংবিধানটা আনার পিছনে কারণ আছে। এই সংবিধানে 324 নম্বর ধারায় বলছে যে, এখানে আইনজীবী সায়ন আছে আমার ভাতৃপ্রতিম, আগে বলেছে, সেখানে বলছে যে হ্যাঁ সত্যি ভারতের জাতীয় নির্বাচন কমিশনকে সুপ্রিম পাওয়ার দেওয়া হলো। আবার সেখানেই মনে করিয়ে দেওয়া হচ্ছে এই সুপ্রিম পাওয়ার মানে কিন্তু এমন নয় যে তার কোনো বাউন্ডারি নেই, বাউন্ডারিও আছে। অর্থাৎ সংবিধানকে ছাপিয়ে যাবে এমন সুপ্রিম পাওয়ার নয়। এই সংবিধানেরই ঠিক তার পরের অনুচ্ছেদ 324-এর পরে 325, সেই 325 নম্বর অনুচ্ছেদে বলছে যে ভারতবর্ষের জাতীয় নির্বাচন কমিশন এমনভাবে কাজ করবে যাতে সমস্ত মানুষকে ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ নির্বিশেষে সকলের অংশগ্রহণে ভারতের সরকার গঠিত হবে। অর্থাৎ কাউকে বাদ দেওয়া যাবে না। মানে কি? ইনক্লুসিভনেস। অর্থাৎ উদ্দেশ্যটা হচ্ছে অন্তর্ভুক্তিকরণ, বাদ দেওয়া নয়। আমরা বিভিন্ন সময় যখন ছাত্র ছিলাম, দুর্ভাগ্য আমাদের যে এমন একটা সমাজে আমরা বাস করি সেখানে মেথড অফ ইনক্লুশন হয়, কারণ অনেক মানুষ, অল্প সংখ্যা ফাঁকা আছে, চেয়ার কম, বসার মানুষ বেশি, তো সেখানে বাদ দিতে হয়। তো মেথড অফ এলিমিনেশন হয় বিভিন্ন পরীক্ষায়। সেটা জয়েন্ট এন্ট্রান্স হতে পারে, এখানে গড়গত কৃতি ছাত্র মেডিকেলে, তো জয়েন্ট এন্ট্রান্স হতে পারে, ক্যাট হতে পারে, বিভিন্ন পরীক্ষা আছে, আমি আর কয়েকটা নাম দিয়ে উদাহরণ হিসাবে দিচ্ছি। সেখানে কি হয়, প্রচুর ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, তার থেকে মেথড অফ এলিমিনেশন করতে হয়, মানে নেগেটিভ মার্কিং দাও, ভুল হয়েছে নেগেটিভ মার্কিং দাও, যাতে বাদ দেওয়া যায়। বাদ দেওয়াটা উদ্দেশ্য, কারণ আমার সংখ্যাটা তো সুনির্দিষ্ট যে 5টার বেশি নেওয়া যাবে না, এইটা হচ্ছে মেথড। আর এক্ষেত্রে কি, এক্ষেত্রে হচ্ছে মেথড অফ ইনক্লুশন। একটা সভ্যতা এগিয়ে চলে, একটা সভ্যতা কতটা ঐতিহ্যশালী, কতটা রিচ, এটা প্রমাণিত হয় তার ইনক্লুসিভনেসের। এবং ভারতবর্ষ, কে না জানে, ভারতবর্ষের লিখিত সভ্যতা 10,000 বছরের বেশি, 10,000 বছরের বেশি সময় ধরে আছে, যেটা আমরা এখনো অবধি জানতে পারি। সেই সভ্যতাতে আমরা চিরকাল এই অন্তর্ভুক্তিমূলক বহুত্ববাদকে গুরুত্ব দিয়েছি। ভারতবর্ষের অন্তরাত্মাই হচ্ছে বহুত্ববাদ। এই সংবিধানটা, সায়ন বলছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা, সেখানে 165 দিন ধরে ডিবেট হয়েছে, মানে 165টা ডিবেট হয়েছে, দিনটা আরও বেশি, 3 বছর ধরে। অ্যান্ড লংগেস্ট রিটেন কনস্টিটিউশন হচ্ছে ভারতবর্ষের এই কনস্টিটিউশন। সেখানে আমরা কিন্তু পরতে পরতে দেখেছি যে ইনক্লুসিভনেসের কথা বলা হয়েছে, ডাইভার্সিটির কথা বলা হয়েছে, অর্থাৎ বহুত্ববাদ এবং অন্তর্ভুক্তমূলক এই প্রক্রিয়ায় আমাদের আসল বিষয়। এতটা ভনিতা কেন করলাম? ভনিতাটা এটা করার কারণ হচ্ছে, আমি বলার আগেই তো বেল বেজে গেল। এখন ভনিতাটা করার কারণ হচ্ছে যে এসআইআর নিয়ে কথা হয়েছে। এসআইআরের প্রথমেই
ম্যাচটা ফিক্স হয়ে গেছে কিভাবে? ভারতের মুখ্য নির্বাচন আধিকারিক অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন আধিকারিক তিনি সিলেক্ট হচ্ছেন প্রধানমন্ত্রী এবং তার দলের অর্থাৎ সেই সরকার যে দল চালাচ্ছে বিজেপি সেই দলের আর একজন মন্ত্রী, দুজন হয়ে গেল, আর একদিকে বিরোধী দলনেতা। 2:1 ফিক্স হয়ে গেছে ম্যাচ। কে হচ্ছেন? একজন পছন্দের আমলা, তিনি হচ্ছেন। তার ইতিহাস ভূগোলে আমি যাচ্ছি না, সেখান থেকে শুরু। এসআইআর ঘোষিত হচ্ছে। আচ্ছা, এসআইআর নিয়ে কথা হচ্ছে। এসআইআর প্রচণ্ড সাংবিধানিক প্রসেস। আমার অত সংবিধান বা আইন সম্পর্কে জ্ঞান নেই। আমি শুধু যতটুকু জানি 1950 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 21 নম্বর ধারায় 3টে উপধারা আছে, সেখানে কোথাও এসআইআরটা উল্লেখ আছে বলে আমি জানি না। যদি এর পরবর্তী বক্তারা বা আলোচনার সময় যদি উঠে আসে তখন তারা বলবেন। আছে ইন্টেন্সিভ রিভিউ আছে, পার্টলি রিভিউ আছে, সামারি রিভিউ আছে, কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এইটা কোন জায়গায় আছে? তার মানে পুরো বিষয়টাই স্পেশাল। কেন করা হলো? ঘোষণা করা হলো, ঘোষণা করার সঙ্গে সঙ্গে আমরা জানতে পারলাম না, অন্যান্য দল জানতে পারলো না। কে জানতে পারলো? বাংলার বিরোধী দলের দলনেতা শুভেন্দুবাবু তিনি বলে দিলেন ঐতিহাসিক স্টেটমেন্ট। আমি শোনাতে চাই না, সবাই শুনেছেন, শুনে শুনে কান পচে গেছে। 1,20,00,000 নাম বাদ যাবে, আমি বলে দিচ্ছি। রোহিঙ্গা 1,20,00,000 নাম বাদ যাবে। রোহিঙ্গা আছে কত? ইউএনের ডেটা অনুযায়ী 19 থেকে 20 লক্ষ মানুষ রোহিঙ্গা। তারা থাকেন কোথায়? মায়ানমার প্রদেশে রোহিঙ্গা, মায়ানমার দেশের রোহিঙ্গা প্রদেশে থাকেন, রোহিঙ্গা ভাষায় কথা বলেন। সংখ্যাটাই 20 লক্ষ। তারা সব ভারতবর্ষের অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে মায়ানমারের সরাসরি বর্ডার শেয়ার করে না। তাও তারা টপকে টপকে ওই গুপি গায়েন বাঘা বায়েন সিনেমায় যেমন হাতে তালি দিয়ে আসা যেত, সেরকম তালিটা শিখিয়ে দিয়েছিলেন বিজেপির নেতারা। ওখানে তালি মেরেছে আর সঙ্গে সঙ্গে এসে কলকাতায় ডেরা বেঁধেছে, সব গিজগিজ করছে রোহিঙ্গা। তারপর সাংবাদিক বন্ধুরা প্রত্যেক দিন হাকিমপুরের বর্ডার দিয়ে দেখছে যে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে, হাজার হাজার মানুষ হচ্ছে বাংলাদেশে চলে যাচ্ছে। এই যে ভয়ঙ্কর মিডিয়া ট্রায়াল, এটা ন্যারেটিভ ঋতব্রত, এটা ন্যারেটিভ। এটাকে ঘিরে হিন্দু মুসলমানের রাজনীতি করা ন্যারেটিভ। এটাকে ধরে বিশ্বনাথ দা খুশি হননি, তিনি বলছেন এই বাংলায় কিছু নেই, সব বাংলা বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে। এটা ন্যারেটিভ। এই ন্যারেটিভের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করবে এবং নির্বাচন কমিশন এরকম একবার কেন 10 বার রিভিউ করলেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছিলেন দলের পক্ষ থেকে, আবার বলছি, এতই যদি শখ ছিল করতে পারতেন 2 বছর ধরে। কে আটকে ছিল? আপনাদের যদি এতই মোরালিটি, এই যে প্রথমেই জুলিয়াস সিজারের মোরালিটিটার উদাহরণ দিলাম, মোরালিটি যদি থাকতো এই লোকগুলোর দ্বারা ভোটে নির্বাচিত হয়ে আপনি প্রধানমন্ত্রী, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, অভিষেক তো বলেছিলেন ডিজলভ করে দিন লোকসভা, আপনারা মনের মতো করে এসআইআর করে নিন, তারপরে আমরা মানুষের কাছে যাই, মানুষ যাকে বেছে নেবে তিনিই হবেন। সেই সাহস তো দেখাতে পারলেন না। তার কারণ কি? তার কারণ হচ্ছে মোরালিটিটা নেই। মোরালিটি গুরুত্বপূর্ণ সভ্যতার জন্যে। বাকি কথা পরবর্তীকালে নিশ্চয় হবে। অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। এসআইআর এর সঙ্গে লাভ লোকসানের হিসেব যারা করছিল তারা বিজেপি, তৃণমূল কংগ্রেস নয়। এখানে লাভ লোকসানের বিষয় নয়। আর সজলদাও বলছিলেন এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে না। এসআইআর কতটা সাংবিধানিক এবং কেন প্রথমে তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, কেন এই সময় করা না প্রথমে তো করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো বলেছিলেন এসআইআর কথা, পরে বললেন যে আমি বলছি যে রাষ্ট্রপতি শাসন জারি করা কেন্দ্র সরকারের কোনো সাহস নেই, সেই ভয় দেখিয়ে বললো না ঠিক আছে ফর্ম ফিল আপ করে দাও। হয়েছে তো? না হয়েছে মানে এই যে আবার বললাম, প্রথম হাফটা আমি ন্যারেটিভ নিয়ে বলেছি, সময় সংক্ষিপ্ত, আমি ন্যারেটিভে ডুববো না। আমি অনেকগুলো প্রশ্ন এসছে, ছোট্ট করে জবাব দিয়ে বেরোতে হবে। সেটা হচ্ছে, এক, তৃণমূল কংগ্রেস যে রাজনীতিটা করে সেটা হচ্ছে মানুষের পাশে থেকে রাজনীতি করে সারাক্ষণ 365 দিন, অর্থাৎ মানুষই তো শেষ কথা বলে গণতন্ত্রে। গণতন্ত্রে মানুষ ভোট দেয়। যুবভারতীতে তো দেখেছি মানুষের সামনে যুবভারতী যদি আলোচনা করতে চাও তাহলে আমাকে আর একদিন 1 ঘন্টা মানে এই সময় এই 2 মিনিটের মধ্যে বিভিন্ন রকম পাঁচ লাইন দিলে না ওই মানুষের সঙ্গে মানুষের সাথে, তাহলে তোমার ন্যারেটিভটা যাবে, আমার ন্যারেটিভ বা দলের। যুবভারতীতে দেখলাম মেসির সঙ্গে, হ্যাঁ যুবভারতীর মেসি, মেস পুরোটাই অমৃতা ফডনভিসের সেলফি তোমার পছন্দ হতে পারে বা তোমার চ্যানেলের পছন্দ হতে পারে, কিন্তু যদি আমার বক্তব্য শুনতে হয় তাহলে আমার বক্তব্যটা বলতে দিতে হবে। বক্তব্যটা হচ্ছে যে এসআইআর নিয়ে বিজেপি চেষ্টা করেছিল যে তারা
যেভাবে বিজেপির মুখপাত্র হিসাবে কাজ করে গেছে অনুরাগ ঠাকুর, ইসিআইকে প্রশ্ন করছে, উত্তর দিচ্ছেন অনুরাগ ঠাকুর। এখানে রাহুল সিনহা, শুভেন্দু অধিকারী, শ্রমিকবাবু, সুকান্তবাবু সকলে হচ্ছে এসআইআর কি হবে, নির্বাচন কমিশন কিভাবে বাদ দেবে, কেন বাদ দেবে। আমি জানি না নির্বাচন কমিশনের মুখপাত্রের অভাব আছে কিনা, তাহলে অ্যাপ্লাই করে দেখা যেতে পারে যদি আমাকে নেয়। কিন্তু বক্তব্যটা সম্পূর্ণ উল্টো। আজকে তারা খেলা দেখাতে চেয়েছিলেন রোহিঙ্গা মুসলিম বাদ দেওয়া। প্রশ্নটা তো এই যে সজলদা বলছিলেন না যে তার মানে কি সবাইকে নিয়ে নেব, সবাইকে নেওয়ার কথা হচ্ছে না। যারা এই দেশের মানুষ, সেই সোনালী বিবি খাতুন যিনি এই দেশের মানুষ, অন্তঃসত্ত্বা, সেই রকম একটা মাকে, মানে মা হতে চলেছেন সেরকম একটা মানুষকে বিদেশের মাটিতে ছেড়ে দিলে কি অবস্থা হতে পারে একটা গ্রামের মাটিতে। আমি একটা দেশে সকালে লাঞ্চ করে বিকেলবেলায় অন্য দেশে ডিনার করেছি, আমার ক্ষেত্রে সেটা সমস্যা না হতে পারে, কিন্তু একটা গ্রামের মানুষ, প্রান্তিক মানুষ, সে কলকাতায় এলে যে মানে হকচকিয়ে যায়, তাকে একটা বিদেশে ফেলে দেওয়া হলো। এবং মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন্দ্রীয় সরকার তাকে আনতে চাইছিল না। এই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করছি। এখানে হিন্দু মুসলিমের নয়, এখানে বক্তব্যটা হচ্ছে ভারতীয়দের। পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা, যারা বৈধ ভোটার, তারা প্রত্যেকে ভোটাধিকার পাবেন, সেটা সংবিধান স্বীকৃত। সেখানে ধর্ম খোঁজাটা বিলাসিতা। কিছুদিন আগে একটা সামাজিক অনুষ্ঠানে আমি প্রেস কনফারেন্সে ছিলাম, তৃতীয় লিঙ্গের একটা মানুষ, 2002-এ তার নাম ছিল সে তন্ময় ঘোষ, 2002-এর পরে সে তন্ময় থেকে তন্ময়ী হয়ে গেছে, লিঙ্গ চেঞ্জ করেছে। স্বাধীনতা আছে, ভারতবর্ষের সংবিধান দিয়েছে। তাহলে সেই স্বাধীনতার বলে তার নাম তো ম্যাচ করবে না, তার বাবা মা অস্বীকার করেছে তাকে, তাহলে তারা ভারতবর্ষের নাগরিকত্ব পাবে না, থাকবে না। আর শেষ কথা বলি, নির্বাচন কমিশনের অধিকারই নেই নাগরিকত্ব ঠিক করার। এটা স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। স্বরাষ্ট্রমন্ত্রক আর নির্বাচন কমিশন দুটো এক বডি হয়ে গিয়ে একটা স্যান্ডউইচ বানানোর চেষ্টা করলে ভুল হবে। এবং শেষ করছি এটা বলে যে যারা উদ্বাস্তু হিন্দু আছেন, শরণার্থী, সেই শরণার্থীরা কেন শরণার্থী হয়েছেন সেটা জানার জন্যে পশ্চিমবঙ্গের ইতিহাসটা বুঝতে হবে, বাংলার ইতিহাসটা বুঝতে হবে। আমাদের বুকের উপর দিয়ে পা দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, আমাদেরকে ভাগ করে স্বাধীন হয়েছে। সেই ক্ষত আমরা আজও বয়ে চলেছি, তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। সেই মানুষগুলো, কোটি কোটি মানুষগুলো আজকে চিন্তায় আছেন, তার দায়িত্ব বিজেপি নেতৃত্ব নেবেন। তারা তো 2019 থেকে গাজর ঝোলাচ্ছেন। এই প্রশ্নটা রেখে গেলাম। ভালো থাকবেন, ধন্যবাদ। তন্ময়, শুধু একটা, তাহলে সমাধান কি? সময় দিতে হবে আরো? সমাধান কিছুই নয়, নির্ভুলভাবে ভোটার তালিকা তৈরি করা একটা রেগুলার প্রসেস। সেটাতে নির্বাচন কমিশন তাদের সেই পদ্ধতি চালাবেন। সেখানে মৃত ভোটার, ভুয়ো ভোটার যারা থাকবেন, অবৈধ ভোটার থাকবে, তারা বাদ যাবে, সেটাই স্বাভাবিক। না, এই যে বিএলওদের ওভার পাওয়ার করে দিয়ে শাসক তার মতো করে কাজ হাসিল করে নিয়েছে, অভিযোগ উঠছে। তাহলে কি এটা হলে খুব ভালো হতো না যে রাষ্ট্রপতি শাসন জারি করে পুরোপুরি এখানে? তার মানে বিজেপি সেই পথে এগোচ্ছে। আমি বললাম রাষ্ট্রপতি শাসন জারি করবেন কি করবেন না সেটা কেন্দ্রের সরকার ঠিক করবেন, কিন্তু একটা কথা ভুলে যাবে না, এই বাংলার মাটিটা নেতাজি সুভাষ বোসের মাটি, চিত্তরঞ্জন দাসের মাটি। তারা জানে কখন কোন সময় কাদেরকে কি চোখ দেখাতে হয়। একদিকে যেমন এটা শ্রীচৈতন্য মহাপ্রভুর মাটি, যেখানে প্রেম ভালোবাসার কথা বলা হয়, আবার এই মাটিটাই ক্ষুদিরাম বোসের মাটি, যিনি 18 বছর বয়সে ফাঁসির দড়িটা ঝোলানোর সাহস রাখেন, সেখানে ক্ষমাপত্র লিখতে হয় না। বাংলার মাটিতে খেলতে গেলে, ওই যে খেলার উদাহরণ দিচ্ছিলেন না, এবার বলছি, বাংলার মাটিতে খেলতে গেলে এই মুখগুলোকে একটু সামনে রেখে খেলবে। বাকিদের জন্য শুভেচ্ছা থাকলো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।